নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আমি ধারাবাহিকভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা স্বর্গের খুব কাছে এই রোমান্টিক ভ্রমণ কাহিনীটির পর্বগুলি। ইতিমধ্যে আমি দুটি ভিডিওতে 4টি পর্ব দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমি পড়ছি পর্ব 5 আর 6। তাহলে শুরু করি স্বর্গের খুব কাছে। পর্ব 5। ট্যাক্সি ড্রাইভারটি বেশ ফুর্তিবাজ। মাঝে মাঝেই সে স্টিয়ারিংয়ের ওপর চাপড় মেরে গান ধরে। বলাই বাহুল্য, চলতি হিন্দি সিনেমার গান। ভারত তো এখন হিন্দি সিনেমারই সাম্রাজ্য। লোকটির ছোটোখাটো ঝকঝকে চেহারা, একটা গাঢ় নীল টেরিলিনের জামা পড়েছে, গলায় একটা সোনার হার। হঠাৎ হঠাৎ সে আমার দিকে একটা হাত বাড়িয়ে বলে, সব একটু সিগারেট। এর মধ্যে আমার এক প্যাকেট প্রায় শেষ করে এনেছে। সিগারেট চাওয়ার ব্যাপারে লোকটা নির্লজ্জ একেবারে। হঠাৎ এক জায়গায় ঘ্যাঁচ করে টাক্সি থামিয়ে দিয়েছে, বলল, আ গিয়া আওয়ান্তিপুর আপ দেখিয়ে। শুভ্রা চ্যাটার্জি জিজ্ঞেস করলেন, এ কি, এখানে থামলো কেন? আমি বললাম, জায়গাটার নাম অবন্তিপুর। এখানে অনেক পুরনো কালের একটা হিন্দু মন্দির আছে, অনেকে দেখতে যায়। শুভ্রা চ্যাটার্জি কপাল কুঁচকে বললেন, আমাদের এসব দেখবার সময় নেই, ওকে যেতে বলো। ড্রাইভার সেই কথা শুনে আকাশ থেকে পড়লো যেন। মহা বিস্ময়ের সঙ্গে বলল, क्या नहीं देखना, ये आप लोगों का हिंदू मंदिर है, बहुत पुराना। না, আমরা মন্দির দেখবো না, চলো। ये आप लोगों का आर.डी. ব্যানার্জি এক্সক্যাভেট किया। ড্রাইভারের মুখে আর.ডি. ব্যানার্জির নাম শুনে বেশ মজা লাগলো। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম কজন বাঙালি আর এখন মনে রেখেছে, কিন্তু কাশ্মীরের লোকেরা আজও তাঁর নাম উচ্চারণ করে। বুলবুল বলল, আমি মন্দির দেখব। ও কাকু, আমি মন্দিরে যাব। শুভ্রা চ্যাটার্জি বললেন, ঠিক আছে, ও যাক। বুলবুল, যাও দেখে এসো, একদম দেরি করবে না। আগের বার আমি এই মন্দিরে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। সামনের প্রবেশ স্তম্ভ ছাড়া আর বিশেষ কিছু অক্ষত নেই। ভেতরে বড় বড় পাথর এদিক সেদিক ছড়ানো। বুলবুল একা গেলে আছাড় খেয়ে পড়তে পারে, তাই আমি ওর সঙ্গে গেলাম। শুভ্রা চ্যাটার্জি গাড়িতেই বসে রইলেন। বুলবুলের হাত ধরে ফিরে এসে আমি তাকে বললাম, আপনিও মন্দিরটা দেখতে পারতেন। কিছু কিছু চমৎকার প্যানেলের কাজ আছে। আশ্চর্যের ব্যাপার, কিছু কিছু মোটিভ কোণারকের মতো। শুভ্রা চ্যাটার্জি গম্ভীরভাবে উত্তর দিলেন, আমি এবার কাশ্মীরে জায়গা দেখতে আসিনি, এসেছি অন্য দরকারে। পরে এসব দেখা যাবে, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। কাছেই কয়েকটা লোক বসে চেরি আর স্ট্রবেরি বিক্রি করছে। বুলবুলের চোখ সেই দিকে। স্ট্রবেরিগুলো ঠিক পাকেনি। এক ঠোঙা চেরি কিনে দিলাম। পকেট থেকে টাকা বার করতে যাচ্ছি, শুভ্রা চ্যাটার্জি বলেন, দাঁড়াও, আমি দিচ্ছি। আমি তাকে নিবৃত্ত করে বললাম, বেশি নয়, 1 টাকা মাত্র। 1 টাকা চেরি খেয়ে শেষ করা যাবে না। বুলবুল আমার আবার কোলে বসেছে। এই মেয়েটা কিছুতেই নিজে আলাদা বসবে না। মাঝে মাঝে এমনভাবে আমার গলা জড়িয়ে ধরছে যেন আমার কত কালের চেনা। মেয়েরাই এরকম পারে। মেয়েটার নরম তুলতুলে গা, মাথার চুলগুলো সিল্কের মতো, দেখলেই আদর করতে ইচ্ছে করে, কিন্তু এমন ছটপটে যে এক মুহূর্ত স্থির হয়ে বসে না। আবার খানিক দূরে গিয়ে ট্যাক্সি থেমে পড়ল। ড্রাইভার ঘাড় ঘুরে জিজ্ঞেস করলো, অনন্তনাগ মে তো জায়গা? শুভ্রা চ্যাটার্জি জিজ্ঞেস করলেন, সেটা কি? আমি বললাম, খানিকটা দূরে অনন্তনাগের মন্দির আছে, সেখানে যেতে হলে 2-3 মাইল বেঁকতে হবে। সেখানে অনেকে পুজো টুজো দেয়। না, যাবার দরকার নেই, আমি পুজো টুজো দিই না। বাঙালি নারী মন্দিরের কাছে এসেও পুজো দেয় না, এরকম তো সহসা দেখা যায় না। তোমার পূজা দেবার শখ থাকলে তুমি অবশ্য যেতে পারো। আমি তো অন্তজ, আমার আবার পুজো কি? তাহলে চলো, দেরি করবার দরকার নেই। ট্যাক্সি ড্রাইভার আমার প্যাকেট থেকে আর একটা সিগারেট নিয়ে বলল, সব বাইকও লে যাইয়ে।
सब हिंदू জেনানা ইধার পূজা দেতা হ্যায়। শুভ্রা চ্যাটার্জি আমাকে বললেন, ওকে বলে দাও আমি হিন্দু নই, আমি খ্রিস্টান। আমি হেসে বললাম, সিস্টার নিবেদিতা নামে এক খ্রিস্টান মহিলাও এখানে পুজো দিয়েছিলেন, তাছাড়া আপনার সিঁথিতে সিঁদুর। উনি এবার বেশ বিরক্ত হয়ে বলেন, কি আশ্চর্য, টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করেছি, তবু কি ট্যাক্সি ড্রাইভারের কথা অনুযায়ী আমাকে চলতে হবে? আমি যদি মন্দির দেখতে না চাই? আমি তাড়াতাড়ি ট্যাক্সি ড্রাইভারকে বললাম, ওদিকে ব্যাকবার দরকার নেই, গাড়ি চালাও সোজা। তবু ভালো এবার আর বুলবুল মন্দির দেখবার আবদার ধরেনি, সে এক মনে চেরি খেয়ে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করবার পর শুভ্রা চ্যাটার্জি জিজ্ঞেস করলেন, কী রকম মন্দির? সাংঘাতিক কিছু দেখবার মতন? আমি বললাম, তা অবশ্য নয়, লোকে এখানে পুণ্যের লোভেই যায়, মন্দিরটা এমন কিছুও নয়। ভেতরে ঝর্ণা আছে, মাটি ফুঁড়ে উঠেছে। মনে আছে ওখানকার ঝর্ণার জলে গন্ধকের গন্ধ পেয়েছিলাম। উনি একটু আগেকার রাগের ভঙ্গি মুছে ফেলে বললেন, আমি এমনিতে মন্দির টন্দির সব ঘুরে ঘুরে দেখতে ভালোই বাসি, কিন্তু এখন আমার মন ওসব দিকে নেই। বুলবুল কখন ঘুমিয়ে পড়েছে, ওর হাতে তখনও চেরি ফলের ঠোঙা। শুভ্রা চ্যাটার্জি বললেন, ও ঘুমিয়ে পড়েছে দেখছি, ওকে মাঝখানে শুইয়ে দাও না। উনি মেয়েকে টেনে নিয়ে তার মাথাটা নিজের কোলে রেখে পা দুটো ছড়িয়ে দিলেন আমাদের মাঝখানে। তারপর বললেন, বাবা বাঁচলাম, যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ স্বস্তি নেই। আমি বললাম, কেন? ও তো কোনো জ্বালাতন করে না। কিন্তু ওর সামনে সব কথা বলা যায় না, তোমাকে অনেক কিছুই বলা হয়নি। আমি প্রতীক্ষা করে রইলাম। তুমি কমলেশ চ্যাটার্জির কথা শুনেছ? সকলের মাস্তুতো বা পিস্তুতো ভাইদের কি আমার পক্ষে চেনা সম্ভব? উনি আমার স্বামী। আমি একটু থমকে গেলাম। উনি প্রথমেই ওর স্বামীর কথা শুরু করবেন এটা যেন ঠিক আশা করিনি। তুমি কমলেশ চ্যাটার্জির ব্যাপারে কিছু শোনোনি? না। আজ থেকে ঠিক 23 দিন আগে উনি পহলগাম থেকে অদৃশ্য হয়ে যান। একটা ডেলিগেশনে এসেছিলেন, আর সবাই ফিরে গেছে আমার স্বামী ছাড়া। কাশ্মীর সরকারের ধারণা উনি কোনো খাদে টাদে পড়ে মারা গেছেন, ডেড বডি পাওয়া যায়নি। আমি শুভ্রা চ্যাটার্জির কপালের সিঁদুরের টিপ ও সিঁথিতে সূক্ষ্ম সিঁদুরের রেখা একবার দেখে নিলাম। বোঝাই যাচ্ছে স্বামীর মৃত্যু উনি স্বীকার করেননি। না, কমলেশ চ্যাটার্জির এই খবর তো আমার কানে আসেনি। আমি এখানে এসেছি প্রায় দিন 10। ঘটনাটা ঘটেছে তার অনেক আগে, তাও বাঙালি হোটেলে থাকলে কিংবা বাঙালি ভ্রমণকারীদের সঙ্গে মেলামেশা করলে হয়তো এর গুঞ্জন এখনও কিছুটা শোনা যেত। কিন্তু আমি ছিলাম সাহেব পাড়ায়, সেখানে এসব কথা কেউ তোলেনি। আমি ভেতরে ভেতরে বেশ বিমর্ষ হয়ে পড়লাম। মৃত্যু বা দুর্ঘটনার খবর শুনলেই আমার বুক কাঁপে। মৃত্যুর মতো একটি অসহ্য গোয়ারকে আমি এড়িয়ে চলতে চাই। জীবনে একবারই তার সঙ্গে দেখা হবে, তখন যা হোক তাই হবে। শুভ্রা চ্যাটার্জি বললেন, খবর পেয়ে আমার ভাসুর আর খুড়শ্বশুর এখানে এসেছিলেন। আমার খুড়শ্বশুর পুলিশের ডিআইজি, তারাই দেখে শুনে ঠিক করেছেন যে ও মরেই গেছে। একটা লোক এমনি এমনি অদৃশ্য হয়ে যেতে পারে, কিন্তু তাঁরাও ওর ডেড বডির কোনো হদিস করতে পারেননি। তাই আপনি নিজে একবার দেখতে এসেছেন? হ্যাঁ, কিন্তু আপনি একা, এত বড় জায়গায় কোথায় খুঁজবেন? মাইলের পর মাইল বিশাল পাহাড়, সম্পূর্ণ নির্জন, অনেক দূরে দূরে সামান্য জনবসতি। এর মধ্যে যদি কোনো গিরিকন্দরে দুর্ঘটনায় মরে পড়ে থাকে, কে তাকে খুঁজে পাবে? তাছাড়া এখানে কিছু হিংস্র জানোয়ার, ছোট ছোট আকারের বাঘও আছে শুনেছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। তা বলে আমি চেষ্টা করব না, লোকের কথা শুনেই মেনে নেব? কি হয়েছিল ব্যাপারটা? উনি একা ছিলেন সে সময়? ও বিহার গভর্নমেন্টের ইরিগেশন প্রজেক্টের কর্তা ছিল। একটা অল ইন্ডিয়া কনভেনশনে এসেছিল শ্রীনগরে, সব শুদ্ধ 18 জন। মিটিং ফিটিং হয়ে যাবার পর সবাই মিলে 2-1 দিনের জন্য এসেছিল পহলগাম বেড়াতে। প্রথম দিন সবাই একসঙ্গেই ছিল এক হোটেলে। পরের দিন বেলা 11টা আন্দাজ ও কারোকে কিছু না বলে বেরিয়ে যায়। তারপর ওকে আর দেখিনি। ওর খোঁজ পরে সন্ধেবেলা, কোথাও পাওয়া যায়নি। তখন বেশি খোঁজ করাও সম্ভব হয়নি।
অনেকে ভেবেছিল হয়তো অন্য কোনো হোটেলে গিয়ে উঠেছে। পরদিন সকালে সার্চ পার্টি বেরিয়েছিল, তারপর ওরা অনেক রকম নাকি চেষ্টা করেছে। উনি তো জঙ্গলের দিকে একা একা গিয়ে হারিয়ে টারিয়েও যেতে পারেন। পুলিশের মত হচ্ছে বছর দুয়েক আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল। একজন লোক একা একা পাহাড়ে উঠতে গিয়ে মারা যায়, তার বডিও পাওয়া যায়নি। পাইন গাছের পাতাগুলো খসে খসে পড়ে পাহাড়ের ওপর গদির মতন হয়ে থাকে। পাইনের পাতা তো সহজে পচে না, তাই অনেক দিন ধরে জমে জমে বেশ মোটা গদি হয়ে যায়। তাই যেসব লোকের পাহাড়ে ওঠার অভিজ্ঞতা নাই, তারা এখানকার পাহাড়ে এসে ভাবে ওপরে ওঠা বেশ সহজ, গদির ওপর দিয়ে লাফাতে লাফাতে চলে যায়। কিন্তু কোথায় গর্ত আছে, কোথায় পাহাড় হঠাৎ ঢালু হয়ে গেছে, তা ওই পাইন পাতার গদির জন্যই বোঝা যায় না। হঠাৎ পা পিছলে কোনো খাদে পড়ে গেছে, কেউ আর কোনো দিন তার চিহ্নও খুঁজে পাবে না। ওপরটা তো পাইন পাতা দিয়েই ঢাকা থাকবে। এইসব কথা আপনি কি করে জানলেন? কাশ্মীর গভর্নমেন্ট আমাকে লিখে জানিয়েছেন। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কোনো বৈজ্ঞানিকের নিখোঁজ হয়ে যাবার কথা কাগজে পড়ি। এটাও কি সেরকম কোনো ব্যাপার? লোকে বলে সেসবের পিছনে বিদেশি শক্তির হাত আছে। এখানে এত সাহেব, আমার স্বামী একজন ইঞ্জিনিয়ার, তাকে ঠিক বৈজ্ঞানিক বলা যায় না। বিহারের সেচ ব্যবস্থা নিয়ে কোনো বিদেশির আগ্রহ থাকার কথা না। তাহলে এটা যদি দুর্ঘটনা হয়, তাহলে আপনি একা আমরা কি সেটা খুঁজে বার করতে পারবো? যদি দুর্ঘটনা হয় আমার কিছুই করার নেই, কিন্তু আমি আর একটা ব্যাপারে নিশ্চিন্ত হতে চাই। ও ছাত্র বয়সে একবার মাস 6 জন্য বাড়ি থেকে চলে গিয়েছিল। লক্ষ্মণ ঝোলায় সাধুদের সঙ্গে ছিল নাকি তখন। আমাদের বিয়ের পরও 2-1 বার বলেছে চাকরি বাকরি ছেড়ে ওর কোথাও চলে যেতে ইচ্ছে করে, একা থাকতে ইচ্ছে করে। চাকরির ব্যাপারে কখনো কোনো গণ্ডগোল হলেই এরকম কথা বলতো। সেই রকম যদি কিছু করে থাকে, এরকম সব কিছু ছেড়ে একা থাকার ইচ্ছে তো অনেক মানুষেরই হয়, কিন্তু সত্যি সত্যি পারে কজন? যদি হঠাৎ ওর সেই ইচ্ছেটা তীব্র হয়ে থাকে, হঠাৎ পহলগামে এসেই বা কারো সাধু হবার ইচ্ছে হবে কেন? এটা তো কোনো তীর্থস্থান বা সেরকম কিছু নয়। ঠিক কোন মুহূর্তে মানুষ আত্মহত্যা করতে চায় বা পাগল হয়ে যায়, তাকে কেউ বলতে পারে? কিন্তু আমার ধারণা কোনো চিফ ইঞ্জিনিয়ার এইভাবে সাধু হয়ে যেতে পারেন না। যার অনেক রকম দায়িত্ব নিতে হয়, তারা সহজে দায়িত্ব কাটাতে পারে। তোমাকে একটা চিঠি দেখাচ্ছি। এই চিঠিটা আমার কাছে এসে পৌঁছেছে ওর মৃত্যু সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে, একই দিনে। চিঠিটা তুমি পড়বে? শুভ্রা চ্যাটার্জি হাত ব্যাগ খুলে চিঠিটা খুঁজতে লাগলেন। বুলবুল শান্তভাবে ঘুমোচ্ছে। ট্যাক্সিটি সমতল ছেড়ে পাহাড়ে উঠছে। রাস্তার পাশ দিয়ে দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে চলেছে এক দুর্দান্ত খরস্রোতা নদী। চিনি এই নদীটাকে, এর নাম লিদ্দার। শুধু পাহাড় কেন, এই নদীটাতেই যদি কেউ একবার পা পিছলে পড়ে যায়, বড় বড় পাথরের চাঙারে ধাক্কা খেয়ে 2-1 মিনিটের মধ্যেই মারা যাবে। তার মৃতদেহের চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। এই পৃথিবীতে মানুষের মৃত্যুর ফাঁদ পাতা আছে। শুভ্রা চ্যাটার্জি চিঠিটা খুঁজে পেয়েছেন, একটা পিকচার পোস্টকার্ড। সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, পড়ো। স্ত্রীকে লেখা কোনো স্বামীর চিঠি সেই স্ত্রীর সামনে বসে পাঠ করা রীতিমতো অস্বস্তিজনক ব্যাপার। তবু আমাকে পড়তে হলো। শুভ্রা, এখানে আমার হোটেলের জানালা দিয়ে ছোটোখাটো একটা গ্লেশিয়ার দেখা যায়। ওটার নাম এখনো জানি না। পাহাড়ের ওপর থেকে অনেকখানি বরফ গড়িয়ে আস্তে আস্তে হঠাৎ থেমে গেছে। মাফলার আনতে ভুলে গেছি। একটা মাফলার সঙ্গে থাকলে বেশ হতো, বেশ শীত। আমার ঘরে শ্রীনিবাসন আছে, ওর ঠান্ডা লেগেছে। এখানে দুধ বেশ সস্তা। ইতি K.C. চ্যাটার্জি। চিঠিটার বৈশিষ্ট্য কিছুই খুঁজে পেলাম না। সাধারণ চাকরি লোকেরা তো এই ধরনের চিঠি লেখে। প্রথমে খানিকটা কবিত্ব করার চেষ্টা, তারপরেই আজে বাজে কথা। বেশিরভাগ লোকই চিঠিতে কী লিখবে সেরকম কথা খুঁজে পায় না, কোনো রকমই জায়গাটা ভরায়। স্ত্রীর কাছে চিঠি, তাও ইংরেজিতে নাম সই।
এইসব লোক কখনো সাধু হয় না। আমি বিনা মন্তব্যে চিঠিটা ফিরিয়ে দিলাম। শুভ্রা চ্যাটার্জি আমার মুখের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, কি বুঝলে? না, কিছু বুঝলাম না। এটা অস্বাভাবিক মনে হলো না? না তো। দেখো, চিঠিতে আমার বা বুলবুলের কোনো উল্লেখ নেই। আমরা কেমন আছি সে কথা জানতে চাইনি, নিজে কেমন আছে বা কবে ফিরবে তাও জানায়নি। পোস্টকার্ড তো ওই রকমই, ওসব আর লেখা যায়? এরকম ভুল স্বাভাবিক নয়। তাছাড়া কথাগুলো কেমন ছাড়া ছাড়া, কোনো মানে নেই, নেহাত যেন দায় সারা। প্রত্যেক চিঠিতেই স্বামীদের স্ত্রী পুত্র কন্যাকে ভালোবাসা জানানো বা তাদের কুশল সংবাদ নেওয়া একটা ডিউটির মধ্যে পড়ে কি না সে সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। তাছাড়া কমলেশ চ্যাটার্জি মানুষটি কীরকম ছিলেন তাও আমি জানি না। বুলবুল মোচড় দিয়ে পাশ ফিরে শুলো। শুভ্রা চ্যাটার্জি তাকে আরও ঘুম পাড়াবার জন্য গায়ে মৃদু চাপড় দিতে লাগলেন। আমাকে বলেন, প্লিজ এসব কোনো কথাই যেন বুলবুল জানতে না পারে। ওকে আমরা এখনও কিছু বলিনি। আপনার বাড়ির লোকেরা আপনাকে এরকম একলা আসতে দিল? জোর করে এসেছে। মেয়েটা আমাকে ছেড়ে একলা থাকতেই পারে না, তাই ওকেও সঙ্গে আনতে হলো। আপনি ওকে ছেড়ে থাকতে পারতেন? শুভ্রা চ্যাটার্জি ভুরু কুচকে একটু চিন্তা করলেন, তারপর বললেন, কখনো থাকিনি, তবু বোধহয় পারতাম। আমার শাশুড়ির কাছে রেখে আসা যেত। কিছুটা দূরে রাস্তার উপর একটা ভিড় জমে আছে। একটু আগে বাতাকোট ছাড়িয়ে এলাম। আমাদের ট্যাক্সিটা দেখে জনতার অনেকে হাত নেড়ে কী সব বলতে লাগলো। কাছে আসার পর বুঝলাম ওরা বলছে আর যাবে না, ট্যাক্সি আর যাবে না। আমি আর ট্যাক্সি ড্রাইভার দুজনেই নেমে এগিয়ে গেলাম সরজমিন তদন্ত করতে। কাছে গিয়ে চক্ষু স্থির, একটা ছোটোখাটো পাহাড় ভেঙে পড়ে আছে পথের ওপর। সমস্ত জিনিসটা একটাই পাথর, ওপর থেকে গড়িয়ে নেমে এসেছে এবং তার তলায় চাপা পড়ে আছে একটি মিলিটারি ট্রাক। লোকের মুখে শুনলাম ট্রাকটি খালি ছিল আর চালকটিও প্রায় দৈব উপায়ে বেঁচে গেছে। এত বড় পাথরটি কী করে সরানো হবে? দেখলে তো মনে হয় 50টা হাতিও এটাকে এক চুল নড়াতে পারবে না। আরেকটা উপায় আছে, ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া। পাথরটিকে মনে হয় জীবন্ত, এর মধ্যে প্রবল বলশালিতার চিহ্ন আছে, যেন এইসব পাথরের মাঝে মাঝে উঠতে ইচ্ছে হয় এদিক ওদিক। মৈনাক পর্বত যেমন উঠতে চেয়েছিল, এই পাথরটির রূপ আমাকে কিছুক্ষণ মুগ্ধ করে রাখে। পাথরটি যখন গড়িয়ে নামছিল তখন নিশ্চয়ই শব্দ হচ্ছিল শত শত বজ্রপাতের। সেই সময় আমি কাছাকাছি থাকলে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পেতাম। খবরের কাগজে পড়েছিলাম একবার এই পহলগামে হঠাৎ মেঘ ভেঙে পড়েছিল, ইংরেজিতে যাকে বলে ক্লাউড বার্স্ট। তাতে লোক কিছু মারা গিয়েছিল, ধ্বংস হয়েছিল কয়েকটি বাড়ি। নিশ্চয়ই একটি ভয়াবহ ঘটনা। তবু আমি সেই খবরটা পড়ে আফসোস করেছিলাম, ইস, কেন সেই সময়টা আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম না। তাহলে আমিও দেখতে পেতাম অকস্মাৎ আকাশ ভেঙে মেঘ পড়ার দুর্লভ দৃশ্য। শুধু দুর্লভ নয়, মহা দুর্লভ দৃশ্য। কেমনভাবে মেঘ ভেঙে পড়ে তা কি সারা জীবনে আমার কখনো দেখা হবে না? জন্মেছি তো দেখার জন্যই। মনে হয় এখনও এই পৃথিবীর কিছুই দেখিনি। ট্যাক্সি ড্রাইভারটি হাতের তালু উল্টে বলল, আউর কে হোগা, আব লট চলিয়ে। এক পাশে খাড়া পাহাড় আর এক পাশে ঢালু খাদ, এর মধ্য দিয়ে এখন ট্যাক্সিতে দূরের কথা, মানুষ গলাও দুঃসাধ্য। ফিরে এসে শুভ্রা চ্যাটার্জিকে ঘটনাটা জানালাম। উনি স্থিরভাবে শুনলেন, তারপর বুলবুলের গায়ে হাত দিয়ে বললেন, বুলবুল ওঠো, এবার আমাদের নামতে হবে। আমরা ফিরে যাব না শুনে ট্যাক্সি ড্রাইভার অবাক। তারপর সে ফরাসি কায়দায় কাঁধ ঝাঁকালো। তাকে 350 টাকা দিতে হবে যাওয়া আসা মিলিয়ে। আমি দরদাম করতে যাচ্ছিলাম, শুভ্রা চ্যাটার্জি প্রায় হাত তুলে নিষেধ করলেন। তারপর ব্যাগ খুলতে খুলতে বললেন, আমি তোমাকে একরকম জোর করে নিয়ে এসেছি, তুমি যখন তখন টাকা দেবার চেষ্টা করবে না। সব টাকা আমি দেব, আমি অনেক বেশি টাকা এনেছি। আমি একটু ভৎসনা সুরে বললাম, মেয়েদের মুখে টাকা পয়সার কথা শোনা আমি একদম পছন্দ করি না। শুভ্রা চ্যাটার্জি হেসে ফেলে বললেন, ঠিক আছে, টাকার কথা উচ্চারণ করব না, চুপি চুপি দিয়ে দেব।
তুমি আগে থেকে টাকা দিতে যেও না প্লিজ। একটু থেমে উনি আবার বললেন, প্লিজ। আমি বললাম, আমি টাকা দেওয়ার জন্য পেরাপিরিও করব না, কারণ তেমন বেশি টাকা আমার নেই। ট্যাক্সি ড্রাইভার আমাদের মালপত্র নামিয়ে দিয়ে চলে গেল। পথের ওপর সুটকেস নিয়ে আমরা দাঁড়িয়ে রইলাম। আমাদের ঘিরে একটা ছোটোখাটো ভিড়। 6, ঘোড়া পাওয়া গেল না। সব বড় ঘোড়া পহলগামের ওদিকে। এদিকে কয়েকজন চাষির কাছে ঘোড়া আছে বটে, সেগুলো সুশিক্ষিত নয়। হঠাৎ জোরেই ছুটতে শুরু করলে আমরা নতুন লোক মারা পড়ব। আমরা যদি বাতাকুটে ফিরে যাই, সেখানকার ফরেস্ট রেস্ট হাউসে থাকবার জায়গা পেতে পারি। জনতার কয়েকজন আমাদের এই সব খবর জানালো। বাতাকুট ফেলে এসেছি মাইলখানেক আগেই, সেখানে আর ফিরে যাওয়ার ইচ্ছা নেই শুভ্রা চ্যাটার্জির। যেমন করেই হোক পহলগামে পৌঁছতে হবে। পহলগাম এখান থেকে মাত্র 6-7 মাইল দূর। যদিও পাহাড়ি রাস্তা, তবু ঘন্টা 2-এর মধ্যে পৌঁছানো যায়। সমস্যা হচ্ছে মালপত্র নিয়ে। এই ফুটকেসগুলো বেশিক্ষণ নিয়ে তো হাঁটা যাবে না। আগেই লক্ষ্য করেছি কুলি কথাটা এখানে চলে না। কুলি শব্দটার মধ্যে কেমন একটা হীনতা আছে যেন। যে কোনো রেল স্টেশনে নেমে লোকে কুলি কুলি বলে চেঁচায়, কিন্তু মালবাহকদের আজকাল পোর্টার বলায় রেওয়াজ। এটা তবু খানিকটা ভদ্রস্থ। খবরের কাগজে রিপোর্টার থাকে আর এরা হচ্ছে পোর্টার, খুব বেশি তফাৎ নেই। সেরকম একজন পোর্টারকে পাওয়া গেল। সে 12 টাকায় সব মালপত্র নিয়ে যেতে রাজি। উপরন্তু সে রাস্তা চেনে। আমাদের পহলগাম পৌঁছাবার এরকম গোয়ার্তুমি দেখে ভিড়ের লোকেরা খুব একটা অবাক হলো না। ট্যুরিস্টদের নানা রকম পাগলামি এদের কাছে গা সওয়া। খানিকটা পিছিয়ে এসে আমরা পাহাড়ের ওপরে ওঠার একটা সরু পথ পেলাম। বুলবুলকে আমি কোলে নিয়েছি, কিন্তু সে কিছুতেই কোলে থাকবে না। সে একলা একলা দৌড়ে দৌড়ে যেতে চায়। তাকে জোর করে চেপে ধরে রাখতে হয়েছে। বৃষ্টিতে পাথর পিছল হয়ে আছে। হঠাৎ কিছু একটা হয়ে যেতে পারে। হঠাৎ আমার মনে মনে একটু হাসি পায়। এত দূরে একটা জায়গায় আমি প্রায় অচেনা একটা মহিলার ছোট মেয়ে কোলে নিয়ে সামলাচ্ছি। জীবনে আমি কখনো এরকম কাজ করিনি। আমাকে অবিকল যেন কোনো ছোট মামার মতো দেখাচ্ছে। একটু পরেই আমরা দেখতে পেলাম রাস্তার ওপর পড়ে থাকা সেই পাথরের চাঁইটাকে। তার নিচে চাপা পড়া মিলিটারি ট্রাকটা যেন ডিঙ্কি টয়। সেখানকার মানুষজন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাত নাড়ছে। সব পুতুল। এখানে উপরে পড়ে আছে কয়েকটা পাইন। আশ্চর্য, পাথরটা নেমে যাওয়ায় পথের নিশানা নেই। আমি ভেবেছিলাম এখানকার গাছপালা ঘাস সব প্লেন হয়ে মাটিতে মিশে থাকবে। তা তো নয়। পাথরটা কি হঠাৎ লাফ দিয়ে গিয়ে রাস্তায় পড়ল? সাধে কি মনে হয়েছিল এইসব পাথর মাঝে মাঝে ইচ্ছে মতন ঘুরে বেড়ায়? জায়গাটা সাবধানে পার হয়ে একটু বাদেই আবার নিচের পাকা রাস্তায় আমরা নামলাম। পোর্টারটি অবশ্য বলেছিল ওপরের পাহাড়ি পথ দিয়ে গেলে অনেক শর্টকাট হতে পারে, কিন্তু তাতে রাজি নই। এখানে বুলবুলকে কোল থেকে নামিয়ে দেওয়া যায়। বুলবুলকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে ইতিমধ্যে আমি হাঁপিয়ে পড়েছিলাম। শুভ্রা চ্যাটার্জি সেটা যাতে না বুঝতে পারেন, তাই আমাকে গোপনে বড় বড় নিঃশ্বাস ফেলতে হয়েছে। অবশ্য খুব একটা কষ্ট হচ্ছে না। শীতের জায়গায় এই এক সুবিধে, পরিশ্রম করলেও ক্লান্তি আসে না, শরীর থেকে ঘাম বেরোয় না। এটা কি একটা কম কথা? আমি শীত ভালোবাসি, আমি বর্ষাও ভালোবাসি। তাহলে কি আমি গ্রীষ্মকে কম ভালোবাসি? না, তা তো নয়। কলকাতার দারুণ গরমের দুপুরও আমার খুব পছন্দ। আকাশে ঝকঝক করছে রোদ, অথচ উত্তাপ নেই। 2-3 দিন আগে এদিকে খুব ঝড় বৃষ্টি হয়ে গেছে শুনেছি। দুর্ঘটনাটাও ঘটেছে তার মধ্যে, দিনের বেলা। এখন আর সেসবের কোনো চিহ্ন মাত্র নেই। চারপাশে প্রকৃতি আবার শান্ত সুন্দর হয়ে আছে। সামনের পাহাড় শ্রেণী ক্রমশ গভীরতর হয়ে উঠেছে, যেন এর কোনো শেষ নেই। হিমালয়কে বলা যায় দিগন্ত বিরোধী। হিমালয়ের মধ্যে এলে শুধু হিমালয়কেই দেখতে হবে, আর কিছু না, এমনকি আকাশও না। অনন্তনাগ নামটা বারবার ঘোরাফেরা করছে মনের মধ্যে। কথাটা কি আসলে অনন্ত নগ? নগ মানে পাহাড়, তাহলেই যেন মানায় ঠিক। এখানে
অনেক নামই তো এরকম বদলেছে। একটা জায়গাকে সবাই বলে মাটন, আসলে জায়গাটার নাম মারতণ্ড, কারণ ওখানে সূর্যের মন্দির আছে। শুভ্রা চ্যাটার্জিকে জিজ্ঞেস করলাম, হাঁটার অভ্যেস আছে তো? তিনি সংক্ষেপে বললেন, না, যদি কষ্ট হয় বলবেন, তখন আমরা একটু বিশ্রাম নিতে পারি। কষ্ট হচ্ছে না? এক সময় তো লোকে এই পথ দিয়ে হেঁটেই যাতায়াত করতো। এটা অনেক দিনের পুরনো রাস্তা। এই রাস্তা দিয়েই তো পহলগাম হয়ে অমরনাথ যাওয়া যায়, তাই না? শুধু অমরনাথ কেন, জজিলা পাস পর্যন্ত যাওয়া যায়। বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে নিয়ে এই রাস্তা দিয়েই তো হেঁটে গিয়েছিলেন। আমি একটু চমকে গেলাম। শুভ্রা চ্যাটার্জি আমার দিকে তাকিয়ে হাসলেন। তারপর তিনি বললেন, তুমি কি স্বামী বিবেকানন্দের ভক্ত নাকি? আমিও হেসে বললাম, আমি খাঁটি আর্য। ভক্তি জিনিসটা আমার মধ্যে নেই। কেন? আর্য হলে বুঝি ভক্তি থাকতে নেই? না, ভক্তিবাদ এসেছে দক্ষিণ ভারত থেকে। আর্যরা দুর্গা বা সরস্বতীকে দেবীই বলতেন, মা বলতেন না। আমার স্বামী খুব বিবেকানন্দ ভক্ত। আমি চুপ করে গেলাম। উনি আবার বললেন, তখন কি একটা মন্দিরের কাছে তুমি হঠাৎ সিস্টার নিবেদিতার নাম বললে, তাতে আমিও চমকে উঠেছিলাম। কমলেশ আমার সঙ্গে থাকলে এই রকম কথাই বলতো, আর ওর এই সব জিনিসই মুখস্থ। আমি বললাম, আমি অবশ্য এত কিছু জানি না। কি একটা বইতে পড়েছিলাম যে সিস্টার নিবেদিতা এদিকে এসেছিলেন, তাই মনে পড়লো আর বলে ফেললাম। শুভ্রা চ্যাটার্জি বলেন, কমলেশের মুখে অনেকবার এইসব গল্প শুনেছে। স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে অমরনাথের মন্দিরে নিয়ে তাকে শিবের কাছে উৎসর্গ করতে চেয়েছিলেন। স্বামীজি নিবেদিতাকে কি দীক্ষা দিয়েছিলেন তুমি জানো? উনি কিন্তু নিবেদিতাকে সন্ন্যাসিনী করেননি, শুধু ব্রহ্মচারিণী করেছিলেন। আমি বললাম, নিবেদিতা সন্ন্যাসিনী হবেন কি করে? উনি তো পরে অনেক টলিটিক্স করেছিলেন, বোমা পিস্তলের ছেলেদের প্রেরণা দিয়েছিলেন। স্বামীজি হয়তো সেসব আগে থেকেই বুঝতে পেরেছিলেন, তাই তাকে সন্ন্যাসিনী করেননি, ব্রহ্মচারিণী করাই যথেষ্ট মনে করেছিলেন। নিবেদিতার অবশ্যই জন্য দক্ষ ছিল খুব। স্বামীজির সঙ্গে কি নিবেদিতার প্রেম ছিল? ছি, আপনিও বুঝি একজন মরালিস্ট। যাকে ভক্তি করা যায় তার প্রেমের কথা উচ্চারণ করতে নেই। ধুর বোকা, প্রেম থাকলে কি আর কেউ তার প্রেমিকাকে ব্রহ্মচারিণী হতে বলে? এ অন্য ধরনের প্রেম। দান্তের সঙ্গে বেয়াত্রিজের যেমন ছিল, তারা তো কেউ কারুর অঙ্গ স্পর্শ করেনি কোনোদিন। এই সম্পর্কটার নাম প্রেম না হয়ে অন্য কিছু হলেই ভালো হয়। বাংলা ভাষার শব্দ এত কম। স্বামী বিবেকানন্দকে নিবেদিতা পিতা কিংবা রাজা বলে সম্বোধন করতেন। যাকগে, স্বামীজির প্রসঙ্গটা কেন এলো? কমলেশ ওর ভক্ত, সেই জন্য হঠাৎ মনে এলো। আমার মনে হয় কমলেশও অমরনাথে যাবার চেষ্টা করেছিলেন। অসম্ভব, এই সময় অমরনাথ যাবার রাস্তা খোলা থাকে না। রাস্তা খুলবে জুলাইয়ের শেষ দিকে বা আগস্টে। এখন তো সবে মে মাস শুরু হয়েছে। রাস্তা খোলা না থাকলেও কেউ কি চুপি চুপি যেতে পারে না, কাউকে ঘুষ টুস দিয়ে? আমি এবার হেসে উঠলাম। রাস্তা খোলা থাকে না বলতে উনি বুঝেছেন রাস্তার মাঝখানে কোনো গেটের তালা বন্ধ আছে, কেউ চুপি চুপি সেই গেট টপকে পালাবে। হাসতে হাসতেই বললাম, রাস্তা খোলা থাকে না মানে যাওয়াই যায় না। সমস্ত রাস্তা বরফে বুঝে গেছে, কেউ যেতেই পারবে না। তবু যদি কেউ যাওয়ার চেষ্টা করে, এত দূর এসেও কি কমলের স্বামীজির স্মৃতি জড়ানো একটা তীর্থস্থান না দেখে ছাড়বে? সেরকম ইচ্ছে থাকলেও তো সেখানে যাবার এখন উপায় নেই। সব তীর্থস্থানে যাবারই তো একটা বিশেষ সময় আছে। অমরনাথের বিখ্যাত যে বরফের শিবলিঙ্গ, সেটাও তো এখন দেখা যাবে না। এখন সবই বরফ। জুলাই মাস থেকে বরফ গলে যায় চারিদিকে। তখন একটা গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে। গুহার ভিতরে সেই জলই জমে বরফ হয়ে একটা শিবলিঙ্গের মতো হয়। লোকে সেটাকেই অপ্রাকৃত ব্যাপার বলে পুজো করে। আপনার স্বামী এপ্রিল মাসে সেখানে যাওয়ার চেষ্টা করবেন কেন? নিশ্চয়ই তিনি নির্বোধ ছিলেন না? ছিলেন। তুমিও অতীতকাল দিয়ে কথা বলছো, অর্থাৎ তুমিও ধরে নিয়েছো সে বেঁচে নেই। আমি একটু লজ্জিত হয়ে পড়লাম। সত্যি, কথাটা তো তাই। আমি সেই রকমই ধরে নিয়েছি। একটা মানুষ এমনি এমনি হারিয়ে যায় না সহসা।
বরং মৃত্যুই অনেককে হঠাৎ হঠাৎ টেনে নিয়ে যায়। কিন্তু এই মহিলাকে সে কথা জানাবার দায়িত্ব আমার নয়। একটু তো তো করে বললাম, "হ্যাঁ, না মানে হঠাৎ ওটা মুখে এসে গেছে, সে কথা আমি বলতে চাইনি। তবে তবে যা বলছিলাম, এই সময় কেউ অমরনাথ যায় না আমি যতদূর জানি। একা যাবার তো প্রশ্নই ওঠে না। কেউ তবু জোর করে যাবার চেষ্টা করেছে কিনা তা একটু চেষ্টা করলেই জানা যায়। সরকার থেকে নিশ্চয়ই সে চেষ্টা করা হয়েছে। তবু আমি একবার খোঁজ নিতে চাই। নিশ্চয়ই আমরা ওখানে গিয়ে খবর নেব।" বুলবুল খানিকটা দৌড়োদৌড়ি করেই ক্লান্ত। একসময় সে আমার কোলে থাকতে চাইছিল না, এখন মাঝে মাঝে এসে বলছে, "একটু কোলে নাও ও কাকু, একটু কোলে নাও।" শুভ্রা চ্যাটার্জি নিজেই কিছুক্ষণ মেয়েকে কোলে নিয়ে হাঁটলেন। আমি লক্ষ্য করলাম উনিও খুব গোপনে বড় বড় নিঃশ্বাস ফেলছেন। অর্থাৎ উনিও জানাতে চান না উনি ক্লান্ত। রাস্তার ধারে ধারে হোটেলের বিজ্ঞাপনের হোর্ডিং দেখা দিতে শুরু করেছে। তার মানে আর বেশি দূর নেই। এর মধ্যে একবার মাত্র আমরা বিশ্রাম নিতে বসেছি। পোর্টার ছেলেটির কিন্তু এতটুকুও ক্লান্তি নেই। মাথায় দুটি সুটকেস আর হাতে একটা ঝুড়ি ঝুলিয়ে সে দিব্যি হেঁটে যাচ্ছে। পহলগামে এসে রীতিমতো হকচকিয়ে গেলাম। আগের বার এসে দেখেছিলাম চুপচাপ শুনশান ছোট জায়গা, রাস্তার পাশে কয়েকটি দোকান আর 2-4টি হোটেল, এবং দুপা বাড়ালেই চারপাশ থেকে পাহাড় ঘিরে ধরে। এখন একেবারে জমজমাট ব্যাপার। বড় বড় হোটেল, ট্যুরিস্ট দপ্তরের শাখা, ব্যাংক আর বহু রকমের দোকানপাট, পেল্লায় পেল্লায় হোটেল। এক একটা হোটেলে এমনকি চীনে খাবার এবং নাচের ফ্লোর পর্যন্ত আছে। সব কিছু তো বদলাবেই। এমনকি পহলগাম শহরটিরও বড় হবার অধিকার আছে। জায়গাটা মানুষের ভিড়ে গিজগিজ করছে, অথচ এর উল্টোটাই ভেবেছিলাম। একটু বাদেই অবশ্য এত ভিড়ের কারণ বুঝতে পারা গেল। পহলগামের অধিকাংশ ভ্রমণকারী সকালে এসে বিকেলে ফিরে যায়। সকাল থেকে 50-60টা বাস ভর্তি করে লোক আসে। তারা ঘোড়ার পিঠে চড়ে কাছাকাছি কোথাও কোথাও ঘুরে বেড়ায়। দুপুরে হোটেলে খেয়ে আবার 4টের সময় ফেরার পথ ধরে। এখানে কয়েকদিন থেকে যারা যায় শুধু তারাই, যারা নিছক দৃশ্যলোভী নয়, যারা পাহাড়ের নিস্তব্ধতা ভালোবাসে। কিন্তু 3 দিন আগে যে দৈনন্দিন ভ্রমণকারীরা এসেছিল তারা অনেকেই ফিরতে পারেনি। পথের ওপর দুর্ঘটনা হয়েছে দুপুরবেলা। বিকেলে সব বাস এদিকে আটকে গেছে। তার ফলে প্রচুর অনিচ্ছুক লোক থেকে যেতে বাধ্য হয়েছে এখানে। হোটেলগুলি সব ভর্তি। আমরা ভুল সময় এসে পড়েছি এখানে। অবশ্য শুভ্রা চ্যাটার্জি তো দিনক্ষণ ঠিক করে এখানে আসার মতো মনের অবস্থা নয়। আমাদের দেখে সবাই অবাক। এই 3 দিনের মধ্যে এখানে কয়েকজন পায়ে হেঁটে ফিরে যাওয়ার চেষ্টা করেছে বটে, কিন্তু নতুন লোক একজনও এদিকে আসেনি। সকলের কৌতূহলী দৃষ্টির মাঝখান দিয়ে আমরা নিঃশব্দে হেঁটে গেলাম। একটাই সোজা রাস্তা, তার দুদিকে যত হোটেল আর দোকানপাট। আমরা দুপাশের হোটেলে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি, কোথাও ঘর খালি নেই। অনেক হোটেলেই এক ঘরের মধ্যে 7-8 জন বাধ্য হয়ে গাদাগাদি করে আছে। আমাদের সঙ্গে মালপত্র রয়েছে, এ নিয়ে বেশিক্ষণ ঘোরাঘুরি করা যাবে না। শুভ্রা চ্যাটার্জি একটু নিরাশভাবে বললেন, "থাকার জায়গা না পাওয়া গেলে তো খুব মুশকিল হবে, বিশেষ করে বুলবুলের জন্য।" আমি বললাম, "একটা কিছু ব্যবস্থা হবেই। হোটেল না পাওয়া গেলে তাঁবু আছে, তাঁবুতেও চমৎকার থাকা যায়।" বুলবুল জিজ্ঞেস করলো, "তাঁবু কি?" আমি বললাম, "কাপড়ের তৈরি বাড়ি, ছবিতে দেখোনি সৈন্যরা থাকে?" বুলবুল বলল, "আমি তাঁবুতে থাকবো, হোটেলে থাকবো না, তাঁবুতে থাকবো।" শুভ্রা চ্যাটার্জি বললেন, "দাঁড়াও, দুষ্টুমি করো না, সেখানে বাথরুম টাথরুমের অসুবিধে হবে। শহরের একেবারে শেষ প্রান্তে একটি বড় নামকরা হোটেল, সেখানে শেষ চেষ্টা করলাম। ম্যানেজার বলল, হ্যাঁ, ঘর পাওয়া যাবে দোতলায়, হিল ফিশিং। আমি বললাম, আমরা 2টি ঘর চাই, পাশাপাশি হলে ভালো হয়, না হলেও ক্ষতি নেই। ম্যানেজার অবাক হয়ে বললেন, 2টি ঘর? কিন্তু আমাদের তো একটাই ঘর খালি আছে। আপনাদের কোনো অসুবিধা হবে না, ডাবল বেডরুম। আপনাদের বাচ্চার জন্য যদি আলাদা খাট চান। আমি শুভ্রা চ্যাটার্জির দিকে তাকালাম। এই কথা আমি একটু আগেই ভেবেছি, অনেকেই আমাদের এরকম ভুল করবে। শুভ্রা চ্যাটার্জি বলেন, আমরা 2টি ঘরই চাই, পাশাপাশি হলে ভালো হয়। আর তো নেই, কোথাও এখন ঘর পাবেন না। শুভ্রা চ্যাটার্জি বললেন, তবে চলো আগে তাঁবুগুলো দেখে আসি। হোটেল থেকে বেরিয়ে এসে আমি বললাম, আর একটা কাজ করা যায়,
আপনি আর বুলবুল এই হোটেলে থাকুন, আমি অন্য কোথাও একটা জায়গা খুঁজে নেব। আমার একার পক্ষে জায়গা পেতে অসুবিধে হবে না। তা হয় না। কেন হবে না? ছোট্ট জায়গা, যে কোনো সময়ই তো দেখা হতে পারে। তোমার জায়গা ঠিক না হলে আমি এখানে আসবো না। তাঁবুতে কি খুব অসুবিধে? অনেকের কাছেই হোটেলের থেকে তাঁবুই বেশি ভালো। কোথায় তাঁবু? আগে গিয়ে দেখি। তাঁবু তো আছে দোকানে। নদীর ধারে আমরা যেখানে বলবো সেখানেই তাঁবু খাটিয়ে দেবে। সেখানে খাট, বিছানা, বালিশ, চেয়ার, টেবিল, এমনকি ড্রেসিং টেবিল পর্যন্ত পাওয়া যেতে পারে। আলাদা বাথরুম, সার্ভিস প্রিভি। সবচেয়ে ভালো তাঁবু হচ্ছে সুইস কটেজ টাইপ, দেখতে সুন্দর। তাহলে আমরা তাঁবুতেই থাকবো। সেখানে কাছাকাছি মানুষজন অন্তত থাকবে। খাওয়া শহরের হোটেলে কিংবা তাঁবুতেও রান্নার ব্যবস্থা করা যায়। এরা স্টোভ, ডেচকি, কাপ, ডিশ পর্যন্ত দেয়। তাহলে এখন আর হোটেল খুঁজে মরছি কেন শুধু শুধু? এখানে অনেকগুলো তাঁবু সরঞ্জামের দোকান। যারা দূরে দূরে মাছ ধরতে যায় তারা এখান থেকেই তাঁবু ভাড়া নেয়। অমরনাথের যাত্রীদেরও অনেক সময় তাঁবু লাগে। একটা দোকানে এসে আমরা সুইস কটেজ টাইপের তাঁবু আর যা যা জিনিসপত্র লাগবে হিসেব করে অর্ডার দিলাম। তারপর বেরিয়ে পড়লাম নদীর ধারে জায়গা নির্বাচন করতে। শহর ছাড়িয়ে এসে লিদ্দার নদীর প্রথম ব্রিজের ওপর দাঁড়িয়ে আমার একটা কথা মনে পড়ল। আপন মনেই বললাম, আমি খুব বোকা, ঠিক সময়ে আমার কিছু মনে পড়ে না। শুভ্রা চ্যাটার্জি জিজ্ঞাসা করলেন, কেন, কি হলো? তাঁবুরই যখন অর্ডার দিলাম তখন দুটো তাঁবুর কথা বলা উচিত ছিল। আপনারা দাঁড়ান, আমি বলে আসি। কেন, দুটোর কি দরকার? একটাতে জায়গা হবে না? জায়গা হবে, কিন্তু হোটেলের এক ঘরে যদি না থাকতে পারি তাহলে এক তাঁবুতেই বা থাকবো কী করে? শুভ্রা চ্যাটার্জি আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর নিজেই চোখ নামিয়ে বললেন, আচ্ছা সে পরে দেখা যাবে না হয়, এখন তো একটাতেই আগে উঠি। না না, কোনো অসুবিধা তো নেই, আমি অর্ডার দিয়ে আসছি। ওরা একসঙ্গেই দুটো খাটিয়ে দিয়ে যাবে। ওদের দাঁড় করিয়ে রেখে আমি দৌড়ে ফিরে গেলাম। তাঁবুর দোকানে তাঁবুর অভাব নেই, আর একটুও পাওয়া যাবে। এক্ষুনি ওদের লোকজন গিয়ে সব ব্যবস্থা করে দেবে। আবার সেই ব্রিজটার কাছে এসে দেখলাম শুভ্রা চ্যাটার্জি নদীর ধারে একটা পাথরের ওপর অন্যমনস্ক হয়ে বসে আছেন, আর বুলবুল জলের একেবারে ধারে গিয়ে নুড়ি কুড়োচ্ছে। আমি বললাম, কি করেছেন কি, মেয়েকে একলা ছেড়ে দিয়েছেন? উনি চোখ তুলে বললেন, কেন, ওই তো বুলবুল। ওই জলের মধ্যে একটু নামলে কি হবে জানেন? আর খুঁজেও পাওয়া যাবে না। বুলবুল, শিগগির উঠে এসো। এই তাঁবুতে থাকার এই এক বিপদ, বাচ্চা টাচ্চা থাকলে খুব সাবধানে থাকতে হয়। আমি বাচ্চাদের সবসময় তুতুপুতু করে রাখতে পছন্দ করি না। সে ভালো কথা, কিন্তু এই নদী অতি সাংঘাতিক। বুলবুলের হাত শক্ত করে চেপে বললাম, কখনো জলে পা দেবে না, তাহলে কিন্তু মারবো ভীষণ। বুলবুল বলল, ইস, তাহলে আমিও তোমাকে মারবো। নদীর ধারে প্রায় 40-50টা তাঁবু পড়েছে। হঠাৎ দেখলে মনে হতে পারে একটা সেনা ছাউনি, কিন্তু রঙিন পোশাক পরা নানা জাতের নারী পুরুষ দেখলেই সেটা ভ্রম কেটে যায়। অসংখ্য দড়ি ডিঙিয়ে ডিঙিয়ে হাঁটতে হয়। বুলবুল অনবরত লাফাচ্ছে। শুভ্রা চ্যাটার্জি বললেন, আমরা এই ভিড়ের মধ্যে থাকতে চাই না, কোনো ফাঁকা জায়গা পাওয়া যাবে না? তা যায়, তবে নদীর এপারেই থাকতে হবে। তাই থাকবো, তবে খানিকটা দূরে। হঠাৎ এক তাঁবু থেকে এক মহিলা বেরিয়ে এসে বললেন, আপনারা আজকে এলেন? আমরা যে বাঙালি সে সম্পর্কে মহিলা কোনো সংশয় রাখেননি, সরাসরি এসে প্রশ্ন করেছেন। একটু আড়ষ্ট হয়ে গেলাম আমি। 2-4 জন বাঙালির সঙ্গে এই সমস্ত জায়গায় দেখা হবেই, এবং তারা খুব স্বাভাবিকভাবেই আমাদের স্বামী স্ত্রী হিসাবে ধরে নেবে। এর মধ্যে বুলবুল যদি হঠাৎ আমাকে নীলু কাকু বলে ডেকে বসে, তাহলেই ব্যাপারটা আরও জমবে। অন্যরা এর মধ্যে বেশ একটা রসের গল্প পাবে। অবিবাহিত নারী পুরুষও নিশ্চয়ই অনেক সময় এইসব জায়গায় স্বামী স্ত্রী সেজে আনন্দ করতে আসে, সেটা কিছু আশ্চর্যের ব্যাপার নয়। কিন্তু সঙ্গে একটা বাচ্চা নিয়ে কেউ অবৈধ ফুর্তি করতে আসে? শুভ্রা চ্যাটার্জি শুকনোভাবে কয়েকটা কথা বললেন ভদ্রমহিলার সঙ্গে। আমি বুলবুলকে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইলাম। তবু ভদ্রমহিলা কাছে এসে বুলবুলকে আদর করে গাল টিপে বললেন, বাহ, ভারী মিষ্টি মেয়েটি। তোমার নাম কি? আমারও একটি ছেলে আছে এই বয়সী। পিকলু, পিকলু, এদিকে এসো। অর্থাৎ ভদ্রমহিলা ভাবছেন তার ছেলের জন্য একটা খেলার সঙ্গী পাওয়া গেল।
তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনারা এই কাছাকাছিই থাকুন না, বেশ গল্প করা যাবে। আমাদের তো এখানে কতদিন থাকতে হবে তার ঠিক নেই, কবে যে রাস্তা খুলবে। আমি যেন খুব একটা গম্ভীর মানুষ, অচেনা মেয়েদের মুখের দিকেও তাকাই না, এই ভাব দেখিয়ে নদীর দিকে চেয়ে রইলাম। শুভ্রা চ্যাটার্জি এগিয়ে এসে বলল, আগে সব জায়গাটা একটু ঘুরে দেখে আসি বরং, চলো। ভদ্রমহিলাকে কাটিয়ে সব কটা তাঁবু ছাড়িয়ে আমরা বেশ দূরে চলে এলাম। এখানে দুটো পপলার গাছ রয়েছে, তাতেও খানিকটা আড়াল। অন্য কেউ এত দূরে তাঁবু ফেলেনি, কারণ শহরে খেতে যাওয়ার জন্য অনেকটা হাঁটতে হবে। এখানে নদীর ধারে অনেকগুলো বড় বড় পাথর ফেলা, তাতে স্রোত কিছুটা ঘুরে গেছে। একটুখানি জলে পা দিলেই টেনে নেবার সম্ভাবনা খুব কম। লিগদার নদীতে সবসময় সমুদ্রের মতো শব্দ, আর জল এত ঠান্ডা যে মনে হয় যেন ছুরির ধার। শেষনাগ পর্বতের বরফ গলা এই জল, দুর্দান্ত এ রূপ। জায়গাটা আমাদের পছন্দ হয়ে গেল বেশ। পাথরের ওপর বসে অপেক্ষা করতে লাগলাম। একটু বাদেই মোট ঘাট নিয়ে তাঁবুর দোকান থেকে 4 জন লোক এসে গেল। ব্যবস্থা খুব পাকা। এখানে পুরো মেঝেতে পাতা হলো কাঠের পাটাতন, তার উপর খাট বিছানা। মাত্র আধ ঘন্টার মধ্যেই সব কিছু সাজানো হয়ে গেল। কেন আমরা 2.5 জন লোক হয়েও দুটো তাঁবু নিচ্ছি সে ব্যাপারে এদের দারুণ কৌতূহল। বারবার বলছেন, একটা তাঁবুতেই তো খুব ভালো ব্যবস্থা হয়ে যেত সব, কেন দুটো তাঁবু নিচ্ছেন? অর্থাৎ কেন আমরা বোকার মতো বেশি পয়সা খরচ করছি সেটাও ওরা বুঝতে পারছে না। ওদের বোঝানোও যাবে না। ওদের একজনকে শহরে পাঠিয়ে দিলাম কিছু খাবার আনার জন্য। বাকি দুজনের কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে। একজন শুধু আমার তাঁবুতে বসে পেরেক ঠুকছে। লোকটি খুব শক্তিশালী, কিন্তু বোকা ধরনের মুখটা। আমি খাটের ওপর বসে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে বলল, কিষণ। আমি ঠিক বুঝতে পারলাম না, কিষণ আবার অদ্ভুত নাম কি? এখানে এসে পর্যন্ত তো এই ধরনের নাম শুনিনি। সে বলল, हाँ साहब, किशन, आप लोग जिसका कृष्णा কে বলতা হ্যাঁ। আমি অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছি। সে বলল, হাম হিন্দু হ্যাঁ সাব। কাশ্মীরে এসে এই প্রথম একজন সাধারণ হিন্দু দেখলাম। মানুষের ধর্ম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবুও নিছক সমাজতাত্ত্বিক কৌতূহলী জিজ্ঞেস করলাম, তুমি এই দোকানে কাজ করো? সে বলল, না সাব, আমি নৌকর। আমার বাড়ি ছিল গিলগিট। অর্থাৎ এই লোকটি এখন রিফিউজি। জীবনে যে কত রকম রিফিউজি দেখলাম। কাশ্মীরের বেশিরভাগ লোক ভীষণ সিগারেট প্রিয়। একে একটা সিগারেট দিয়ে বললাম, আচ্ছা কৃষ্ণ, তুমি একটা খবর দিতে পারো? আমাদের একজন চেনা লোক, কমলেশ চ্যাটার্জি, তিনি এখানে এসেছিলেন কিছুদিন আগে, তারপর আর তাকে পাওয়া যাচ্ছিল না। তার কি হয়েছিল বলতে পারবে? হ্যাঁ সাব, শুনেছি আগের মাসে একজন বাঙালি এখানে মারা গেছে। মারা গেছে? কি হয়েছিল তার? তা জানি না, সবাই বলে মারা গেছে। বোঝা গেল লোকটির কৌতূহল বৃত্তি তেমন তীক্ষ্ণ নয়। মারা গেছে এইটুকুই শুনেছে, আর কিছু জানবার আগ্রহ নেই। এর কাছ থেকে বিশেষ কিছু খবর পাওয়া যাবে না। সাব ডাক শুনে তাঁবুর বাইরে এলাম। লম্বা কালো আলখাল্লা পরা একজন দীর্ঘকায় বৃদ্ধ দাঁড়িয়ে আছে, সৌম্য মুখ, কোনো সন্তের মতো চেহারা। এই লোকটি তাঁবুর দোকানের মালিক। সে প্রসন্ন গলায় বলল, সাব, আপনারা জায়গা খুব ভালো বেছেছেন। লোকে এত দূরে আসতে চায় না, কিন্তু এখানে শুয়ে থাকলে মানুষের গলার আওয়াজ শুনতে হবে না, শুধু নদীর শব্দ শুনবেন। রাত্রে শুয়ে শুয়ে নদীর আওয়াজ শোনা যাবে, সে যে কি আরাম, মন একেবারে সাদা হয়ে যায়। লোকটির নাম মোহাম্মদ ইউনুস। সে আরও বলল, এখানে কোনো রকম অসুবিধা হলে আমি তাকে যেন জানাই। আমাদের ভালো লাগাটাই বড় কথা, টাকা পয়সা তো এই আছে এই নেই। প্রত্যেক তাঁবুতেই একটা ছোট টেবিল আর দুটো চেয়ার দেওয়া রয়েছে। আমি একটা চেয়ার দেখিয়ে বললাম, ইউনুস সাহেব বসুন, একটু গল্প করা যাক। এই কথা সে কথার পর আমি কমলেশ চ্যাটার্জির প্রসঙ্গটা তুললাম। সে কিছুক্ষণ ধ্যানস্থ ভঙ্গিতে চুপ করে থেকে তারপর বলল, সাব, কত মানুষই তো বিছানায় শুয়ে মরে, এর মধ্যে কেউ যদি পাহাড়ের কোলে গিয়ে মরে সে তো সৌভাগ্য। কিন্তু ওই লোকটি যে মারাই গেছে তার কোনো প্রমাণ আছে? মৃতদেহটা তো কেউ দেখেনি। প্রতি বছরই 1-2 জন লোককে পাহাড় ডেকে নেয়। পাহাড় তাদের দেহকে ফুল লতা পাতা দিয়ে সুন্দর করে ঢেকে রাখে, আর কেউ তাদের দেখতে পায় না। আমার যদি কোনো শক্ত অসুখ হয়, আমিও বিছানায় শুয়ে মরব না, পাহাড়ের মধ্যে হারিয়ে যাব।
লোকটি অতি সরল হিন্দিতে কথা বলছিল, বুঝতে কোনো অসুবিধে হয় না। তাঁবুর দক্ষিণ খুলে বসলেও হে আসলে একটি দার্শনিক। আমার প্রথম দুটি অনুসন্ধান থেকেই পাওয়া গেল শূন্য ফল। কমলেশ চ্যাটার্জির খোঁজ খবর আর কিভাবে নেওয়া যায় বুঝতে পারলাম না। এখানকার লোকজনের কাছ থেকে যদি কিছু সন্ধান না পাওয়া যায়, তাহলে পাহাড়ের মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করার কোনো মানেই হয় না। যোজন যোজন ব্যাপী বিশাল গিরিমালা, এর মধ্যে কেউ যদি হারিয়ে যায়, আর কোনো মানুষের চোখ হয়তো সত্যিই তাকে কোনো দিন দেখবে না। বুলবুল এসে আমাদের পাশের তাঁবুতে আমাকে ডেকে নিয়ে গেল। এই তাঁবুটা অনেক বড়, এর পিছন দিকে স্নানের জায়গা পর্যন্ত আছে। খাবার এসে গেছে। শুভ্রা চ্যাটার্জি সেগুলো 3টে প্লেটে ভাগ করে দিয়ে বললেন, বসে পড়ো, কিন্তু খাবার জল আমার সঙ্গে ফ্লাস্কে একটুখানি জল আছে। এই নদীর জলই খেতে হবে না ফুটিয়ে? কত রকম নোংরা থাকে। যে নদীতে এত স্রোত তাতে কোনো নোংরা থাকে না, আর এই জল আসছে পাহাড়ের ওপরের বরফ থেকে, তার চেয়ে পরিষ্কার আর কি হতে পারে? তাঁবুওয়ালারা দুটো বড় বালতি দিয়ে গেছে, সে দুটো নিয়ে আমি নদী থেকে জল তুলে নিয়ে এলাম। তারপর খাওয়া, রুটি আর মাংস, চমৎকার স্বাদ। বুলবুল ঝালের চোটে উফ আহ করতে লাগলো। ওর মা কয়েকটা টফি বার করে দিলেন ওকে। খাওয়া শেষ করে আমি বললাম, আপনারা একটু বিশ্রাম নিয়ে নিন, বিকেলে বেরোনো যাবে। শুভ্রা চ্যাটার্জি বলেন, আমি এক্ষুনি বেরোবো, একবার সব জায়গায় খোঁজ খবর নেওয়া দরকার। এক্ষুনি যেতে হবে? বিকেলে গেলে হতো না? এখন একটু ঘুমিয়ে নিন না। আমি কি এখানে ঘুমোবার জন্য এসেছি? তা কি আমার পক্ষে সম্ভব? কিন্তু বুলবুল, ও বেচারা এখন হেঁটে হেঁটে আবার অতটা দূরে যাবে না। বুলবুল এখানে থাকবে, আমি একাই থাকবো। আর আমি এখানে বসে বসে বুলবুলকে পাহারা দেব? পাহারা দিতে হবে না, ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তুমি ততক্ষণ যদি এই তাঁবুতে থাকো। বলতে বলতে উনি থেমে গেলেন। তারপর আবার ইংরেজিতে বললেন, বুলবুলকে তো সব জায়গায় নিয়ে যাওয়া যাবে না, ওর সামনে সব কথা বলা যাবে না। আমি জানি আমি স্বার্থপরের মতো ব্যবহার করছি তোমার সঙ্গে, তোমাকে বাচ্চা সামলাবার কাজ দিচ্ছি। এর উত্তরে কি বলা উচিত? বলা উচিত, হ্যাঁ, সত্যি আপনি আমাকে স্বার্থপরের মতো ব্যবহার করছেন। আপনি আমাকে এখানে শুধু শুধু টেনে এনেছেন চাকরের কাজ করাবার জন্য। আমি বললাম, আপনি ঘুরে আসুন, এসব কথা পরে হবে। চিনতে পারবেন তো? রাস্তার তো সোজা একটাই। খোলা চুলে কয়েকবার চিরুনি চালিয়ে মাঝখানে একটা রাবার ব্যান্ড বেঁধে নিলেন। তারপর বুলবুলের গালে ঠোঁট ছুঁয়ে বলেন, মামনি, তুমি কাকুর সঙ্গে থাকো, আমি আসছি একটু বাদেই। শুভ্রা চ্যাটার্জি যাওয়ার পর আমি তাঁবুর দরজায় দড়ি বেঁধে বন্ধ করে দিলাম। হঠাৎ যদি ঘুমিয়ে পড়ি, বুলবুল যাতে বেরিয়ে না পড়তে পারে। তারপর বুলবুলকে পাশে নিয়ে শুয়ে পড়লাম। বুলবুল প্রথমেই আমাকে জিজ্ঞেস করলো, কাকু, আমার বাপি কোথায়? আমি শিউরে উঠলাম একেবারে। শুভ্রা চ্যাটার্জি আমাকে সবচেয়ে শক্ত একটা কাজ দিয়ে গেছেন। একটা শিশুর কাছে কি করে মিথ্যা কথা বলবো? জীবনে সব কাজ সব সময় সত্যি করে বলেছি এমন আমার অহংকার নেই। বেঁচে থাকতে গেলে অনেক মিথ্যেই বলতে হয়, অন্তত অনেক সময় সত্যকেও ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে বলতেই হয়। কিন্তু একটা বাচ্চা মেয়ের কাছে মিথ্যে বলতে আমার দারুণ কষ্ট হয়। বুলবুল আবার ওই একই কথা জিজ্ঞেস করলো। উত্তর না শুনে তো ও ছাড়বে না। আমি বললাম, তোমার বাপি তো অফিসের কাছে এক জায়গায় গেছেন। না, বাপি তো অফিসের কাছে কাশ্মীরে এসেছিলেন। মাও আমাকে বলেছিল কাশ্মীরে যাব, কিন্তু আমরা কাশ্মীরে না গিয়ে পহলগাম এলাম কেন? এটাও তো কাশ্মীর, পহলগামও কাশ্মীর। তুমি কাশ্মীরেই এসেছ, তাহলে বাপিকে দেখতে পাচ্ছি না কেন? তাই তো, তোমার বাপি যে কোথায় ঘুরে বেড়াচ্ছেন সেটাই তো বুঝতে পারছি না। এই জন্য আমরা তোমার বাপিকে খুঁজে বেড়াচ্ছি। হয়তো তোমার বাপি এর মধ্যে বাড়ি চলে গেছেন। তুমি আমার বাপিকে চেনো? হ্যাঁ চিনি। তবে তুমি আমাদের বাড়িতে কখনো আসোনি কেন? শীতের মধ্যেও আমি প্রায় ঘেমে উঠেছিলাম এত মিথ্যে কথা বলতে গিয়ে। আমরা ভাবি বাচ্চারা কিছুই বোঝে না, তাদের যা খুশি তাই দিয়ে ভোলানো যায়। কিন্তু ওদের একটা আলাদা অনুভূতির জগৎ আছে, সেখানে ওরা সব কিছু নিজের মতন করে বোঝে নেয়। আমি বললাম, এবার ঘুমিয়ে পড়ো তো বুলবুল, না হলে মা এসে রাগ করবেন। না, আমি ঘুমোবো না। কেন ঘুমোবে না কেন? বাহ, গাড়িতে তো ঘুমোলাম,
এখন আবার ঘুমোবো কেন? তাহলে কি করতে চাও বলো? গল্প শুনবো, তুমি গল্প বলো। রে, আমি তো একটাও গল্প জানি না। বুলবুল তড়াক করে আমার পিঠের ওপর চড়ে বসলো। শিগগির গল্প বলো, নইলে তোমাকে মারবো। মারো। ও অমনি চটাস চটাস করে মারতে লাগলো আমার ঘাড়ে। কে বলে বাচ্চাদের গায়ে জোর নেই? মার খেয়ে আমার ঘাড়টা রীতিমতো জ্বালা করছে। আর মেরো না, আর মেরো না, আমি গল্প বলছি। বলো। শোনো, একটা ছেলের নাম ছিল গুপি আর একটা ছেলের নাম বাঘা। তারা একদিন বনের মধ্যে, ওটা আমি জানি। জানো? আচ্ছা, তাহলে একটা লোক ছিল, তার নাম সিন্ধুবাদ। সে একবার একটা জাহাজে করে, ওটাও তো জানি, সেই বড় বড় পাখি, তাদের এত বড় বড় ডিম। সেটা তো, তুমি তো অনেক গল্পই জানো দেখি। এত গল্প কে তোমাকে বলেন? দিম্মা। তাহলে তুমি আমাকে একটা গল্প শোনাও না। না, তুমি গল্প বলো। এই রে, আর যে আমার কোনো গল্প মনে আসছে না। বুলবুল, না, বলো বলো, গল্প বলো বলে নাকি কান্না জুড়ে দিল। তাকে থামাবার জন্য আমি বানিয়ে বানিয়ে দু একটা গল্প বলার চেষ্টা করলাম, কোনোটাই তার পছন্দ হয় না। বাচ্চাদের গল্প বলার অভ্যাস আমার কোনো কালেই নেই। বয়স্ক পাঠকদের তবু খুশি করা সোজা, কিন্তু এই ক্ষুদে শ্রোতাটিকে আমি কিছুতেই সন্তুষ্ট করতে পারি না। বুলবুল তখনও আমার পিঠের ওপর বসে আছে। একসময় সে কান্না থামিয়ে বললে, আচ্ছা, তুমি তাহলে ঘোড়া হও। এই তো ঘোড়া হয়েছে। না, তুমি নিচে নেমে ঘোড়া হও। লক্ষ্মীটি, আমি একদম ঘোড়া হতে জানি না। তোমাকে কাল সকালে সত্যিকারের ঘোড়া চড়াবো। না, তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে চাপবো। ওরে বাবা রে, অতি বিচ্ছু মেয়ে। ইচ্ছে করছে দারুণ একটা চিমটি কাটি, কিন্তু তারপর যদি ও ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়ে যায়, তাহলে একটা বিপদ হবে। অগত্যা মাটিতে নেমে উপর হয়ে ঘোড়া সাজতে হলো। বুলবুল আমার পিঠের ওপর চেপে কাঁধের জোরে জোরে চাপড় মেরে বলল, এই ঘোড়া, হ্যাট হ্যাট। এ কি, তুমি যাচ্ছ না কেন? হ্যাট হ্যাট। দু একবার এদিক ওদিক গেলাম হামাগুড়ি দিয়ে। কাঠের মেঝের ওপর দিয়ে হামাগুড়ি দেওয়া কি সোজা? আমার হাঁটু ছড়ে যাওয়ার উপক্রম। একসময় হাসি পেয়ে গেল। মনে মনে বললাম, কি হে নীললোহিত, এখন কেমন লাগছে? সব সময় তো ফুরফুরে রোমান্টিক সেজে থাকো, এবার। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল স্বর্গের খুব কাছে এই রোমান্টিক ভ্রমণ কাহিনীটির পঞ্চম ও ষষ্ঠ পর্ব। পরবর্তী সপ্তম ও অষ্টম পর্ব নিয়ে শীঘ্রই আসছে। ততক্ষণ আমার অন্য গল্পগুলি আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে উপভোগ করুন। আজকের মতো আসি, নমস্কার।